আসসালামু আলাইকুম, ক্লাস 9। দেখো, আজকে আমরা বাংলা সাহিত্যের ছন্দে জাদুকর নামে পরিচিত যেই ব্যক্তি অর্থাৎ সত্যেন্দ্রনাথ দত্ত, সেই সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা কবিতাটি আজকে আমরা পাঠ করব। তার আগে আমরা কবি সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে দু একটি কথা জেনে নিই, যেগুলো না জানলেই নয়। দেখো, 1882 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি বর্তমান উত্তর 24 পরগনা জেলার নিমতায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন সত্যেন্দ্রনাথ দত্ত। তার বাবা ছিলেন রজনীনাথ দত্ত। তাদের পৈতৃক নিবাস অর্থাৎ বাবার বাড়ি ছিল বর্ধমান জেলার চুপি গ্রামে। এই সত্যেন্দ্রনাথ দত্ত কে ছিলেন আরেকটু বিস্তারিতভাবে বলি। তোমরা অক্ষয় কুমার দত্তের নাম নিশ্চয়ই পড়েছ। এই অক্ষয় কুমার দত্ত কে ছিলেন? তিনি ছিলেন বাংলার একজন বিখ্যাত চিন্তাবিদ তথা যুক্তিবাদী লেখক। এছাড়াও তিনি ব্রাহ্ম মতবাদের প্রচারক ছিলেন এবং তত্ত্ববোধিনী পত্রিকার একজন অন্যতম সম্পাদক। সেই অক্ষয় কুমার দত্তের ছেলের ছেলে ছিলেন কে সত্যেন্দ্রনাথ দত্ত, অর্থাৎ অক্ষয় কুমার দত্ত সত্যেন্দ্রনাথ দত্তের সম্পর্কে হন দাদু। সেই দাদুর কাছ থেকেই তিনি এই যে সাহিত্যের প্রভাব এটা তিনি পেয়েছিলেন। 1899 খ্রিস্টাব্দে সেন্ট্রাল কলেজিয়েট স্কুল থেকে দ্বিতীয় বিভাগে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। এরপর তিনি কলকাতার জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে FA ক্লাসে ভর্তি হন এবং 1901 খ্রিস্টাব্দেও তিনি সেই FA পরীক্ষাতে দ্বিতীয় বিভাগে পাশ করেন। আগে আমি বললাম তিনি বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর নামে পরিচিত, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলতেন ছন্দ রাজা। এগুলো কিন্তু কুইজে আসে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ছন্দ রাজা বলে অভিহিত করতেন। উত্তর হবে কি সত্যেন্দ্রনাথ দত্ত। তার হাতে এই বাংলা ছন্দ এক অপূর্ব সৌন্দর্য লাভ করেছে। সেটা তুমি সংস্কৃত ছন্দই বলো বা ইংরাজি ছন্দ বলো বা বিভিন্ন বিদেশি ছন্দকে তিনি বাংলা ভাষার উপযোগী করে তুলেছেন। 1894 খ্রিস্টাব্দে মাত্র 12 বছর বয়সে সত্যেন্দ্রনাথ দত্ত স্বর্গাদপি গরীয়সী নামে একটি কবিতা রচনা করে। তার প্রথম কবিতার নাম কি? স্বর্গাদপি গরীয়সী। এটা কিন্তু কবিতা, প্রথম কবিতা। এরপর তিনি আস্তে আস্তে তার সাহিত্য রচনায় মনোনিবেশ করেন এবং যে কাব্যগ্রন্থগুলি তিনি রচনা করেছিলেন সেই কাব্যগ্রন্থগুলি আমি কিছু কিছু নাম বলছি। দেখো, প্রথম কাব্যগ্রন্থটি সবিতা, যেটা প্রকাশিত হয়েছে 1900 খ্রিস্টাব্দে। তাছাড়া আছে বেনু ও বীণা, হোমশিখা, তীর্থ সলিল, অভ্র ও আবির, কুহু ও কেকা, এছাড়া আছে ফুলের ফসল, হসন্তিকা ইত্যাদি। 1922 খ্রিস্টাব্দের 25শে জুন এই প্রতিভাবান সাহিত্যিকের কবির অকাল মৃত্যু হয়। তার যখন মৃত্যু হয় তার বয়স ছিল মাত্র 40 বছর। এরপর আমরা চলে আসি কবিতার উৎসর দিকে। উৎস অর্থাৎ এই আমরা কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কুহু ও কেকা। এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1912 খ্রিস্টাব্দে।
এই কুহু ও কেকা কাব্যগ্রন্থের অন্তর্গত হল এই আমরা কবিতাটি। বলে রাখি, এই কবিতাটি একটি জাতীয়তাবাদী কবিতা, অর্থাৎ সত্যেন্দ্রনাথ দত্তের একটা জাতীয়তাবাদী কবিতা। জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদ হলো যেখানে স্বদেশ অর্থাৎ নিজের দেশ এবং নিজের জাতি যেখানে অন্য কোনো দেশের থেকে বা অন্য কোনো জাতির তুলনায় কোনো অংশে কম নয়, অর্থাৎ বিদেশি যে জাতিগুলো আছে তাদের সমান হলো নিজের জাতি, নিজের দেশ। এই যে বোধ, এটাই হলো কিন্তু জাতীয়তাবাদ। এই কবিতাতে কবির ঠিক সেরকমই একটা মানসিকতা ধরা পড়েছে। আমরা এই কবিতায় আমরা, দেখো নামটা দেখো, আমরা। আমরা মানে কি? আমরা কারা? প্রশ্ন হলো কি, আমরা কারা? উত্তর কি হবে? আমরা বাঙালি, বাংলায় বাস করছি, অতএব আমরা বাঙালি। এই আমরা বাঙালি অর্থাৎ পুরো কবিতাটা জুড়ে আমরা দেখতে পাবো যে কবি বঙ্গ প্রকৃতির যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে যেমন তিনি তুলে ধরেছেন, ঠিক তেমনি তার পাশাপাশি বাঙালি জাতির যে গৌরব গাথা তা তিনি কবিতার প্রতি ছত্রে ছত্রে তুলে ধরেছেন। কবি এখানে কেবলমাত্র বাংলাদেশ কিংবা বাঙালিদের কথাই বলেননি, বাঙালি যাদেরকে ভালোবেসেছে, যা বাংলার সঙ্গে যাদের কিছু মাত্র সংযোগ রয়েছে তাদের কথাও কবি এই গৌরব গাথাতে তুলে ধরেছেন। সেখানে তিনি আমরা দেখব বাঙালি নন অথচ তাদেরকেও এই কবিতায় তুলে ধরেছেন। আমরা কবিতা যখন পড়বো তখন দেখতে পাবো। কেন কি? কারণ এই বাংলার সঙ্গে তারা সম্পর্কিত, বাংলার সঙ্গে তারা সংযুক্ত, তাদেরকেও কিন্তু এই কবি এই কবিতায় তুলে ধরেছেন। মোট কথা আমরা এই সমগ্র কবিতাটিতে আমরা দেখতে পাবো যে আমাদের অর্থাৎ এই বাঙালি জাতিকে কেন্দ্র করে এই কবিতাটি রচিত হয়েছে। বেশ, যাই হোক, এবার আমরা কবিতাটার পড়তে শুরু করি। তোমরা বই খোলো, 57 পৃষ্ঠাটা খোলো, আমি পড়াতে শুরু করছি। দেখো কি বলছে। মুক্ত বেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদবঙ্গে। মুক্ত বেণী, মুক্ত বেণী, বেণী মানে হচ্ছে চুলের একটা বাঁধন, যেটা তোমরা প্রত্যেককেই জানো বেণী, আমরা বেণী করি, আমরা কথাটা বলি বেণী, বিনুনি, অর্থাৎ মুক্ত বেণী, খোলা চুল। কিন্তু এখানে মুক্ত বেণী বলতে উন্মুক্ত, মুক্ত জলধারাকে বোঝানো হয়েছে। মুক্ত জলধারাকে এখানে মুক্ত বেণী বলা হয়েছে। মুক্ত বেণীর গঙ্গা, দেখো এই শব্দ দুটো দেখো, এটা একটা পৌরাণিক ব্যাখ্যা রয়েছে। মুক্ত বেণী, এখানে মুক্ত জলধারা বলতে এখানে গঙ্গার মুক্ত জলধারা সেটাকে বোঝানো হয়েছে, যে গঙ্গা যেখানে বেণী থেকে মুক্ত হয়েছে। এখানে একটা পৌরাণিক ব্যাখ্যা রয়েছে, আমি আগেই বললাম, সেটা কি আমি তোমাদের বলছি। পৌরাণিক কি? পুরাণকে কেন্দ্র করে যে সমস্ত কাহিনী জনশ্রুতি হিসাবে রয়েছে সেটাই হচ্ছে কি পৌরাণিক কাহিনী। কি পৌরাণিক কাহিনী? যে সগর রাজার 60,000 পুত্র ছিল। এই সগর রাজার 60,000 পুত্র কপিল মুনির অভিশাপে ভস্মীভূত হয়ে যায়। হঠাৎ তোমাদের মনে হতে পারে যে কপিল মুনি হঠাৎ করে কেন ভস্মীভূত করলেন, কেন অভিশাপ দিলেন, এটা মনে হতে পারে। সেটাও আমি বলছি যে এই কপিল মুনির সাধনার জন্য পাতালে আশ্রয় স্থাপন করেছিলেন। একবার সগর রাজা অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান শুরু করেন। তখন সেই অনুষ্ঠানে ইন্দ্র রাক্ষসের বেশে সেখানে এসে যজ্ঞের জন্য যে অশ্ব, সেই অশ্বটাকে চুরি করে পাতালে
কপিল মুনির আশ্রমে রেখে দেন। সগর রাজার সেই 60,000 পুত্রগণ তখন কি করে, সেই যজ্ঞের জন্য যে অশ্ব, সেই অশ্বের সন্ধানে বেরিয়ে পড়ে বাড়ি থেকে, এবং সেখানে গিয়ে দেখে যে কপিল মুনির আশ্রমে সেই যজ্ঞাশ্ব অশ্বটি রয়েছে, এবং যজ্ঞাশ্ব অপহরণকারী ভেবে কপিল মুনিকে আক্রমণ করে। তখন মুনি রেগে গিয়ে সগর রাজা যে 60,000 পুত্র, সেই পুত্রকে ভস্ম করে দেন। তখনকার দিনে মুনিরা এরকমই ছিলেন, রেগে গেলেই সঙ্গে সঙ্গে অভিশাপ, আর অভিশাপ তাদের মানে কাজও করে যেত। এরপর সগর রাজা কী করেন, কপিল মুনির কাছে যান, গিয়ে প্রার্থনা করেন যে তার সেই 60,000 পুত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য। কপিল মুনি বলেন যে যেহেতু তিনি অভিশাপ দিয়ে ফেলেছেন, সেটাকে আর ফেরানো সম্ভব নয়, কিন্তু যদি তারই বংশের কোনো বংশধর স্বর্গ থেকে যদি গঙ্গার জলধারা, পবিত্র জলধারাকে বয়ে এনে তার আশ্রমের ওপর দিয়ে বয়ে নিয়ে যেতে পারে, তাহলে সেই গঙ্গার পবিত্র জলধারায় তার 60,000 পুত্র প্রাণ ফিরে পাবে। সেই মতো তারই বংশধর ভগীরথ, কী নাম বললাম, ভগীরথ। এই ভগীরথ কঠোর তপস্যা করে মহাদেবের জটা জাল থেকে, অর্থাৎ গঙ্গার পৌরাণিক তথ্য হিসাবে গঙ্গার জন্ম হচ্ছে মহাদেবের জটা জাল থেকে, সেই মহাদেবের জটা জাল থেকে তাকে মুক্ত করে এই মর্তে বয়ে আনে, এবং সেই কপিল মুনির আশ্রমটি ধৌত হয়। ফলে সগর রাজার 60,000 পুত্র প্রাণ ফিরে পায়। সেই কপিল মুনির আশ্রমটি এই কারণেই পৌরাণিক জায়গার একটা রূপ পেয়েছে। ভগীরথ দেখো গঙ্গাকে মহাদেবের জটা জাল থেকে মুক্ত করেছে, সেই জন্য গঙ্গার আর এক নাম হচ্ছে ভাগীরথী। দেখো লাইনে কি বলছে যে মুক্ত বেণীর গঙ্গা, তাহলে বেণী থেকে মুক্ত করছে কে, ভগীরথ করছে। কাকে মুক্ত করছে, গঙ্গাকে। কার বেণী থেকে, মহাদেবের জটা জাল থেকে গঙ্গাকে মুক্ত করছে। এবং সেই গঙ্গা যেসব জায়গা দিয়ে বয়ে গেছে, সেই জায়গাগুলো একদম পবিত্র ভূমি হিসেবে পরিচিত। সেই বয়ে গিয়ে সে কী করছে, দক্ষিণবঙ্গে অবস্থিত বঙ্গোপসাগরে গিয়ে সেই গঙ্গা মিশে যাচ্ছে। সেখানেও গিয়ে কিন্তু গঙ্গা দেখো একেবারে মুক্ত হয়ে যাচ্ছে। সেই অর্থেই এখানে বলা হয়েছে মুক্তবেণীর গঙ্গা। এবার দেখো, মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে, বিতরে বিতরে মানে তো বিতরণ করে, কি বিতরণ করে, মুক্তি বিতরণ করছে। রঙ্গে, রঙ্গে মানে হচ্ছে আনন্দে। তাহলে এই গঙ্গার যেসব জায়গা দিয়ে বয়ে গেছে, সেখানে যেন সে মুক্তি বিতরণ করছে। সেই জন্য কপিল মুনির আশ্রম যেখানে ছিল, সেখানে প্রতি বছর চৈত্র মাসে মকর সংক্রান্তিতে হিন্দুরা সেখানে পুণ্য স্নান করতে যায়। তাদের বিশ্বাস যে এই সময় গঙ্গা স্নান করলে তাদের যে সমস্ত পাপ, সেই পাপ ধুয়ে মুছে একেবারে সাফ হয়ে যাবে। আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদবঙ্গে। আমরা এই বাঙালি সেই তীর্থভূমি, গঙ্গা যেখানে বয়ে গেছে সেই তীর্থভূমিতে আমরা সেখানে বাস করি। বরদ অর্থাৎ বর দেয়, যে বর মানে কিন্তু এখানে স্বামী অর্থে নয়, কিন্তু বর অর্থাৎ আশীর্বাদ। আশীর্বাদ, বর দেয় যে, অর্থাৎ যে আশীর্বাদ দেয় সে কি, বরদ। বরদবঙ্গে অর্থাৎ এখানে বঙ্গ প্রকৃতির কথা বলা হয়েছে, যেখানে বাংলাকে তীর্থভূমির সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ বাংলায় বিভিন্ন জায়গা থেকে মানুষ তীর্থ করার জন্য এখানে আসছে, যেরকম তীর্থভূমি বলা হয়েছে। এই বঙ্গমাতা এখানে আশীর্বাদ দেয় প্রতি মুহূর্তে। কাকে, যারা এখানে তীর্থ করতে আসে তাদেরকে প্রতি মুহূর্তে আশীর্বাদ দেয় এই বঙ্গ প্রকৃতি, এই অর্থে এখানে বলা হয়েছে। এরপর দেখো, এর পরের যে পংক্তিগুলি আমরা দেখব, সেই পংক্তিগুলিতে কবি বাংলা মায়ের যে প্রাকৃতিক সৌন্দর্য, তার প্রাকৃতিক শোভা, তার কথা এখানে তিনি বর্ণনা করেছেন। বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুক মালা,
ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট কিরণে ভুবন আলা। বাম হাতে যার কমলার ফুল। দেখো বাংলা মায়ের বাম হাত অর্থাৎ বঙ্গ প্রকৃতির বাম দিকে কি আছে, বাম দিকে অর্থাৎ উত্তর দিকে কমলার ফুল। কমলা ফুলটা এখানে দুটি অর্থে ব্যবহৃত, একটা হচ্ছে কমলা লেবুর ফুল আর একটা হচ্ছে পদ্ম। সেই সময়কার অবিভক্ত বাংলার কথা এখানে বলা হয়েছে। সেই অবিভক্ত বাংলার যে সিলেট, সেই সিলেটের তখন প্রচুর পরিমাণে কমলা লেবু চাষ করা হতো, সেই কমলা ফুলের কথা এখানে বলা হয়েছে। আর ডাহিনে আর একটা কি, যে বাংলার দেবী লক্ষ্মী, সেই লক্ষ্মী দেবীর বাম হাতে দেখবে পদ্ম ফুল তিনি ধারণ করে থাকেন, তার প্রতিও কিন্তু ইঙ্গিত করা যায়। ডাহিনে মধুক মালা। ডাহিনে অর্থাৎ ডান দিকে বা দক্ষিণ দিকে অর্থাৎ পুরুলিয়া বা তার সংশ্লিষ্ট যে জায়গা, সেই জায়গাতে মহুয়া ফুলের শাড়ি, তার কথা বলা হয়েছে। মহুয়া ফুল, সেই মহুয়া ফুলের সুগন্ধে সেখানে মৌমাছি আনয়ন করে, সেই মহুয়া ফুলের কথা বলা হয়েছে। ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট। ভালে, ভালে মানে কপালে। কপালে কি আছে? কপালে মানে হচ্ছে উত্তর দিকে, আমাদের বাংলার উত্তর দিকে কি রয়েছে? হিমালয় পর্বতমালা। সেই হিমালয় পর্বতমালার যে শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, সেই কাঞ্চনজঙ্ঘা যেন হিমালয়ের মুকুট এর মতো ধারণ করেছে, হিমালয় যেন তার মুকুট হিসেবে সেটা ধারণ করেছে। এবং সেই বরফাবৃত হিমালয়ের চূড়ায় সূর্য কিরণের স্পর্শে চারিদিকটা এতটাই মানে আলোকিত হয়ে গেছে, ওই তুষারাবৃত বরফে হিমালয় পর্বতমালাতে সূর্যের আলোটা ঠিক হচ্ছে, তার ফলে মনে হচ্ছে যেন সমগ্র পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে গেছে। কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ, চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ। কোল ভরা যার কনক ধান্য। দেখো কোলবার প্রথমেই বললাম এই বঙ্গ প্রকৃতিকে কবি একজন মাতা হিসেবে গল্প দেয়। মায়ের কোল, এই কোলটা কি কিসে ভরা? কনক। কনক অর্থাৎ সোনালি ধানে ভরা। তোমরা জানো বাংলাদেশ হচ্ছে সমভূমি, সেখানে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়, সেই জন্য বলছে যে সেখানে মায়ের কোল যেন সোনালি ধানে ভর্তি। আর সেই মায়ের বুকে কি রয়েছে? স্নেহ। স্নেহ মায়া মমতায় এই বঙ্গ প্রকৃতি সকলকে ঘিরে রেখেছে। চরণে পদ্ম, পায়েতে পদ্ম, অতসী অপরাজিতা, এগুলো সবই এক ধরনের ফুলের নাম। অপরাজিতা হচ্ছে গন্ধহীন ফুল, নীল রঙের দেখতে। সেই ভূষিত দেহ অর্থাৎ এই পদ্ম, অতসী, অপরাজিতা এই ফুলগুলো যেন বাংলা মায়ের দেহে অলঙ্কারের মতো কাজ করছে। সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে। সাগর অর্থাৎ দক্ষিণবঙ্গে অবস্থিত বঙ্গোপসাগরের কথা বলা হয়েছে। সেখানে বঙ্গোপসাগরের মানে প্রত্যেকটা ঢেউ, দেখো কী বলে, শত তরঙ্গ, শত শত তরঙ্গ এসে সেই তীরেতে আছাড় খাচ্ছে, যেন মনে হচ্ছে বঙ্গ প্রকৃতির, বঙ্গ জননীর পাকে সহস্রবার ধৌত করে দিচ্ছে কে? সেই সাগর অর্থাৎ দক্ষিণবঙ্গে অবস্থিত বঙ্গোপসাগর মায়ের পাকে ধুয়ে দিয়ে তারা বন্দনা করছে। আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে। বাঞ্ছিত অর্থাৎ কাঙ্ক্ষিত, সেই কাঙ্ক্ষিত বঙ্গভূমিতে আমরা বাঙালিরা বাস করি। এরপরে দেখো, বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা হেলাই নাগেরে খেলায় সাপ নাগেরই মাথায় নাচি। কি বলছে? যে বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়ে আছি। এই বঙ্গ প্রকৃতি হলো সাপদ সংকুল। একদিকে যেমন প্রাকৃতিক বিপর্যয়, ঠিক তেমনি এখানে বিভিন্ন হিংস্র জন্তুর আক্রমণ থেকেও কিন্তু বাঙালিরা অনেক রকমভাবে রেহাই পেয়েছে। তোমরা সকলেই জানো যে বাংলার দক্ষিণে যে সুন্দরবন, সেই সুন্দরবন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সারা পৃথিবীতে বিখ্যাত। তো সেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা তোমরা জানো।
সেই সুন্দরবনে শুধুমাত্র এই হিংস্র জন্তুরা বসবাস করে এমনটা কিন্তু নয়। সেখানে যে বাসিন্দারা বসবাস করে তাদের জীবিকা নির্বাহের জন্য তারা জঙ্গলে যায়, সেখানে কাঠ, মধু, মাছ ইত্যাদি সংগ্রহ করে। আর সেই কারণেই তাদেরকে প্রতি মুহূর্তেই কিন্তু এই হিংস্র প্রাণীটির অর্থাৎ বাঘের মুখোমুখি হতে হয় এবং তারা প্রতি মুহূর্তে বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে আছে। আমরা হেলাই নাগেরে খেলাই, নাগেরই মাথায় নাচি। বলছে যেমন বাঘের সঙ্গে বাঙালিরা লড়াই করছে, ঠিক তেমনি নাগ অর্থাৎ সাপের সঙ্গেও সাপকেও তারা নাচাচ্ছে। দেখো, আমাদের সমাজে এক ধরনের মানুষ আছে যারা সাপ খেলা দেখায়, যাদের কাজ হলো সাপ খেলা দেখিয়ে তাদের জীবিকা নির্বাহ করা। তাহলে এই যে সাপ খেলা, সাপ তো বিষধর সাপকে নিয়েও তারা খেলা দেখায়, তাহলে এটা যে কতটা ভয়ঙ্কর দেখো। এই হেলায় মানে অনায়াসেই তারা এই কাজটা করে ফেলে। এই সঙ্গে সঙ্গে পৌরাণিক এই যে নাগেরই মাথায় নাচি, এই নাগেরই মাথায় নাচি, এটা বলে দাগ দাও। এটা একটা পৌরাণিক কাহিনী রয়েছে কি, যে শ্রীকৃষ্ণের যে কালিয়া নামক যে নাগ, সেই নাগের যে প্রভুত্ব, তার যে অহংকার, তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে এই শ্রীকৃষ্ণ বাল্য বয়সেই ওই কালিয়া নাগের মাথায় ফনাতে চেপে নৃত্য করেছিল, সেই কথা এখানে বলা হয়েছে। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে, দশানন জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। চতুরঙ্গ কি? চতুরঙ্গ হলো 4 ধরনের সেনাবাহিনী। কি কি? হাতি, রথ, অশ্ব ও পদাতিক সৈন্য। পদাতিক মানে কি? পায়ে হাঁটা চলা যে সৈনিক। তাহলে হাতি একটা, রথে একটা, হাতির পিঠে একটা, রথের ওপরে একটা, অশ্বের ঘোড়ার ওপরে একটা, পদাতিক পায়ে হেঁটে, এই যে 4 ধরনের শাখা বিশিষ্ট সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনীর কথা এখানে বলা হয়েছে। যে আমাদের সেনা যুদ্ধ করে সজ্জিত চতুরঙ্গে, অর্থাৎ আমাদের এই বাঙালির সেনারা এই 4 ভাবে সেনাবাহিনীতে ভাগ হয়ে দশানন জয়ী, দশানন মানে কে? রাবণ। দশানন জয়ীকে? দশানন জয়ী হচ্ছে রামচন্দ্র। দশাননকে হত্যা করেছিলেন রামচন্দ্র। সেই রামচন্দ্রের প্রপিতামহকেও হারিয়েছে। প্রপিতামহ অর্থাৎ দাদুর বাবা। রঘুবংশ, রাজা রঘু ছিলেন সূর্যবংশীয় রাজা। রঘুর বাবা ছিলেন দিলীপ। সবই কিন্তু সূর্যবংশীয় রাজা। দিলীপের পুত্র হচ্ছে রঘু, রঘুর পুত্র হচ্ছে অজয়, অজর পুত্র হচ্ছে দশরথ, আর দশরথের পুত্র হচ্ছে কে? রামচন্দ্র। এরা হলো সূর্যবংশীয় রাজা, রঘুবংশ বলা হয়। তাহলে রামচন্দ্রের বাবাকে দশরথ, দশরথের বাবাকে অজ। তাহলে এই অজ হলেন দাদু। কার দাদু? রামচন্দ্রের দাদু। আর এই রঘু হলো এখানে যে প্রপিতামহ কথা বলা হয়েছে, এই প্রপিতামহটা হলেন রঘু। সূর্যবংশীয় রাজা রঘুর কথা এখানে বলা হয়েছে। সেই রঘুর সঙ্গে এই বাঙালিরা যুদ্ধ করেছে। তারপরে কি বলছে দেখো, আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। আমাদের ছেলে কে? সে বিজয় সিংহ। দেখো, এই বিজয় সিংহ হলেন রাঢ় দেশের সিংহবাহুর পুত্র। সিংহলি গ্রন্থ দীপবংশ এবং মহাবংশে বলা হয় যে সিংহল
যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হলো বিজয় সিংহ। এই বিজয় সিংহ নাকি বাংলার যে সিংহপুর, অর্থাৎ বর্তমান যার নাম সিঙ্গুর, বর্তমান হুগলি জেলার অন্তর্গত সিঙ্গুর, সেই সিঙ্গুরের অধিবাসী ছিলেন এই বিজয় সিংহ। সেই বিজয় সিংহ নিজের ভাগ্য অন্বেষণের জন্য সমুদ্র যাত্রা করে শ্রীলঙ্কায় পৌঁছান এবং সেখানকার রাজাকে যুদ্ধে তিনি পরাজিত করেন এবং তিনি লঙ্কা জয় করার পর সেই লঙ্কার নামকরণ করেন সিংহল। তখন থেকে লঙ্কা সিংহল নামে পরিচিত। সেই বিজয় সিংহ লঙ্কাকে জয় করেছে এবং তার নাম রেখেছে সিংহল। সেই মানে বাইরে গিয়েও নিজের যে শৌর্য বীর্য তার পরিচয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যা বাঙালি প্রতি মুহূর্তে দেখিয়েছে। এরপরে দেখো কি বলছে, এক হাতে মোরা মগেরই উঠেছি মোঘলেরে, আর এক হাতে চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লি নাথে। এক হাতে মোরা মগেরে ঢুকেছি। মগ কারা? মগ হলো ব্রহ্মদেশ তথা বর্তমান মায়ানমারের যারা অধিবাসী তাদেরকে বলা হয় মগ। এরা কিন্তু আগে জলদস্যু হিসাবেই পরিচিত ছিল। এরা বিশেষত ষোড়শ তথা ও সপ্তদশ শতাব্দীতে এই মগ জলদস্যুদের অত্যাচার খুবই বেড়েছিল। এরা কী করেছিল? এরা দক্ষিণ পূর্ব ভারতে, অর্থাৎ দক্ষিণ দিকে কী আছে বঙ্গোপসাগর, সেই সাগরে দক্ষিণ পূর্ব ভারতকে তারা বিশেষভাবে ক্ষতিসাধন করেছিল এই মগ। তাহলে এক হাতে তারা মগেদেরকে আক্রমণ করেছে, আর এক হাতে মুঘল কারা? তোমরা ইতিহাসে পড়েছো যে মোঘলরা হলো মঙ্গোলিয়ান অধিবাসী তাতার জাতির শাখা বিশেষ। মুঘল সম্রাটগণ ভারতবর্ষে রাজত্ব করেছে বহু বছর। তাদের মধ্যে যারা যারা রয়েছেন তারা কারা? আমরা জানি বাবার হলো আবারজর সালিল ঔষধে, অর্থাৎ বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব প্রমুখ সম্রাটগণ। এই কবিতায় যে মুঘল সম্রাটদের কথা বলা হয়েছে তারা দুজন হলেন আকবর আর জাহাঙ্গীর। কে? আকবর ও জাহাঙ্গীর। দিল্লিতে তারা শাসন করছিলেন, কিন্তু বাংলাকেও দখল করার চেষ্টা করছিলেন। কিন্তু এই দুজন শাসককে 12 জন জমিদার, তাদের মধ্যে অন্যতম হলেন চাঁদ আর প্রতাপ। দেখো পরের লাইনে দুজনের নাম আছে। চাঁদ কে ছিলেন? 12 ভূঁইয়াদের অন্যতম চাঁদ রায়, এর প্রকৃত নাম হচ্ছে চাঁদ রায়। এই চাঁদ রায় ছিলেন বিক্রমপুরের শাসক, বিক্রমপুরের জমিদার ছিলেন তিনি। এই চাঁদ রায় আকবরের বশ্যতা স্বীকার করেননি। তিনি একজন দক্ষ জমিদার ছিলেন। মুঘলদের বিরুদ্ধে তিনি প্রতিরোধ করার ক্ষেত্রে নিজের বীরত্বের পরিচয় দেখিয়েছেন। তাহলে চাঁদ রায় আকবরের বশ্যতা স্বীকার করেননি। আর প্রতাপের দ্বিতীয়, যিনি যশোরের শাসনকর্তা ছিলেন, ইনিও একজন 12 ভূঁইয়া ছিলেন। তিনি কিন্তু সম্রাট জাহাঙ্গীরের বশ্যতা স্বীকার করেননি এবং এই আকবর এবং জাহাঙ্গীরের সঙ্গে এই দুজন বিখ্যাত 12 ভূঁইয়ার যে লড়াই হয়েছে সেটা কথা এখানে বলা হয়েছে যে হুকুমে হটিতে হয়েছে, চলে যেতে হয়েছে দিল্লিনাথ বলতে কিন্তু এখানে মুঘল সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের কথা বলা হয়েছে। তাহলে দেখো আমরা এই কবিতাটা দুটো স্তবক পড়লাম। দুটো স্তবক পড়ে বুঝতে পারছি এই কবিতাটা কতটা তথ্যবহুল, অর্থাৎ আমাদেরকে কতটা অজানা তথ্য আমাদেরকে দিচ্ছে। কবিতাটা একটু ভালো করে পড়বে, দেখবে তোমরা সমস্ত কোয়েশ্চেনের উত্তর দিতে পারবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।